নতুন প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের 4 মাসেরও বেশি সময়। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি, আর তার অবিকৃত দেহ সমাহিত হবে 9 জুলাই, মানে 132 দিন। কিভাবে তাঁদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মরদেহ সম্পূর্ণ অবিকৃত, পচনমুক্ত এবং স্বাভাবিক রাখলেন ইরানিরা? এর আগে লেনিন এবং মাও সেতুংয়ের মরদেহ তাদের দেশের মিউজিয়ামে রাখা আছে, মানুষ তা গিয়ে দেখেন। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর সঙ্গে তাদের নির্বিঘ্নে মৃত্যুর কোনো তুলনাই চলে না। তুলনা চলে না কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন বা চীনের সঙ্গে, ধর্মীয় রাষ্ট্র ইরানেরও। তুলনা আরও অনেক কিছুই চলে না। ঘাড়ের উপর আমেরিকার দাদাগিরি এবং নিষেধাজ্ঞা নিয়ে বিজ্ঞানের এমন অপূর্ব অগ্রগতি দিয়ে সত্যি বিশ্বকে কি চমকে দিল ইরান? তা সেই দেহ সংরক্ষণই হোক, বা কম খরচে স্বদেশি মিসাইল তৈরি হোক, বা তাদের পরমাণু গবেষণা। ইসলামের সাধারণ নিয়মের অনেকটা বাইরে গিয়ে 4 মাস পরে 3রা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে তার সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগের এপিসোডে এই অনুষ্ঠানের কূটনৈতিক এবং জিওপলিটিক্সের নানা বিষয় বিশ্লেষণ করেছি। বলেছি, এটা কি শুধু একটা শেষকৃত্যের প্রস্তুতি, নাকি পশ্চিমী বিশ্বকে ইরানের ক্ষমতা দেখানোর একটা কৌশল? আমেরিকাকে বার্তা দেওয়া যে ইরান তাদের নেতা খামেনেইয়ের দেখানো পথেই চলবে। কিন্তু এই ঘটনা ঘটিয়ে ইরান বিশ্বকে প্রায় বাধ্য করেছে আরও কিছু বিষয় নিয়ে চর্চা করতে। সেটা হলো নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষমতা দেখানোর এক মনস্তাত্ত্বিক চাল। সেটা কীরকম? যুদ্ধ শুরু হয়েছিল একেবারে একতরফাভাবে। মাত্র 24 ঘন্টার মধ্যেই ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। কিন্তু তৎক্ষণাৎ তারা কিভাবে এই মৃতদেহ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়? কতটা মানসিক শক্তি এবং নিজেদের বিজ্ঞানের উপর আস্থা থাকলে সর্বোচ্চ নেতার সম্মান রক্ষার দায় তারা ঠিক তখনই নিয়ে ফেলে? একেবারে বিজ্ঞানসম্মতভাবে ওই দেহ রক্ষা করতে গেলে আগে তো বিজ্ঞান সাধনার উপরও প্রবল বিশ্বাস থাকা দরকার। তাছাড়া ইরানের রেভলিউশনারি গার্ডস কিভাবে উদ্ধার করেছিল তাদের সম্মানীয় নেতার দেহ? কিভাবে, কোথায় করা হলো এই বিশাল কর্মকাণ্ড? কৌতূহল সত্যিই অনেক। আমেরিকা ইসরায়েলের অতি আধুনিক রাডার বা স্ক্যানারের নজর এড়িয়ে উদ্ধার পর্ব কি খুব সহজ ছিল? সেটাও তো ছিল যুদ্ধেরই একটা অঙ্গ। আসলে পশ্চিমী নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা বিজ্ঞান এবং বায়োটেকনোলজিতে কতটা উন্নত তা সিম্যাগো জার্নালের বিভিন্ন দেশের বৈজ্ঞানিক ডেটা দেখলেই স্পষ্ট হয়। মধ্যপ্রাচ্যে তারা যে গবেষণায় শীর্ষে তা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন পশ্চিমের বিজ্ঞানীরাও। আজকের এই এপিসোডে এই ঘটনাটিকে সামনে রেখে ইরানের বিজ্ঞান সাধনার একটা ঝলক আপনাদের সামনে আনার চেষ্টা করব, যার পরতে পরতে থাকবে চমকে দেওয়ার মতো অনেক অজানা তথ্য। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পরিকল্পনার পেছনে কূটনৈতিক চাল, রাজনৈতিক ব্যাখ্যা সবই আছে। তা চলছেও বিশ্বজুড়ে। কিন্তু সব কিছু ছাপিয়ে উঠেছে ইরানের বিস্ময়কর কাণ্ড কারখানা। একে একে পয়েন্ট ধরে ধরে তা সাজিয়ে ফেলা যাক। স্পেনের একটি বিখ্যাত তত্ত্বভিত্তিক প্রতিষ্ঠানের নাম সিমাগো ল্যাব, আর বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ডেটাবেসের নাম স্কোপাস। এরা যৌথ উদ্যোগে তৈরি করে একটি আন্তর্জাতিক রেটিং বা র্যাঙ্কিং সিস্টেম। দুনিয়ার যত নামি দামি বৈজ্ঞানিক গবেষণা পত্রিকা আছে সেগুলোর মান কেমন, কোন দেশের বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এবং আন্তর্জাতিক মানের গবেষণা করছেন, তার পুরো খতিয়ান ও র্যাঙ্কিং তৈরি করে এই সিম্যাগো। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো দেশের তৈরি করা ডেটা নয়। এটা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা মাপকাঠি। এই সিম্যাগোর ডেটাবেস চেক করলেই দেখা যায় পুরো মধ্যপ্রাচ্যে ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, স্টেম সেল এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় ইরান বছরের পর বছর ধরে একচ্ছত্রভাবে 1 নম্বর বা শীর্ষস্থানে অবস্থান করছে। চমকে যাওয়ার মতোই তথ্য। সূত্র বললাম, দরকার হলে নিজেরাও চেক করে নিতে পারেন। এবার আসুন অন্য বিষয়গুলোতে।
আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানার প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। কিন্তু তৎক্ষণাৎ সেই মরদেহ শত্রুর নজর এড়িয়ে সরিয়ে আনাও ছিল একটা যুদ্ধ। তার নাটকীয় বিবরণ পরে আনব। তার আগে বরং জেনে নিই 4 মাস ধরে সেই নিথর দেহ অবিকৃত রাখার বিজ্ঞানটা কি। নাকি এটা পর্দার আড়ালে একটা ম্যাজিক যা ইতিহাসের পাতায় এখন জায়গা করে নিল। খামেনেইয়ের এই মরদেহকে দীর্ঘ 4 মাস ধরে জীবন্ত মানুষের মতো অবিকৃত রাখতে কি করেছিলেন ইরানের নেতারা? তথ্য বলছে তেহরানের মাটির গভীরে একটা অতি সুরক্ষিত বাংকারে মেডিকেল ফ্যাসিলিটিতে কাজ করেছেন ইরানের একদল ফরেনসিক বিজ্ঞানী এবং চিকিৎসক। এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ। 1, অ্যাডভান্সড কেমিক্যাল এমবামিং। এর মানে মৃত্যুর ঠিক পরপরেই খামেনেইয়ের শরীর থেকে সমস্ত রক্ত এবং প্রাকৃতিক তরল বের করে নেওয়া হয়। তার বদলে ধমনী এবং শিরা দিয়ে উচ্চ চাপে প্রবেশ করানো হয় এক বিশেষ ধরনের রাসায়নিক তরল। এতে কি থাকে? এতে থাকে ফর্মালডিহাইড, গ্লুটারালহাইড, ফেনল এবং বিশেষ কিছু কালার প্রিজারভেটিভ। এই কেমিক্যালগুলো শরীরের প্রোটিন কোষগুলোকে লক করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব শরীর পচানোর কোনো সুযোগ পায় না। এর পরের ধাপটি আরও কৌতূহল উদ্দীপক। সেটা হলো হাইপার কোল্ড ক্রায়োজেনিক চেন। এই ক্রায়োজেনিক বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন আগে আমার ভিন্ন স্বাদের চ্যানেলে একটি ভিডিও করেছিলাম। যাদের বিষয়টি জানার উৎসাহ আছে তাদের জন্য সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ক্রায়োজেনিক পদ্ধতিতে কেমিক্যাল দেওয়ার পর শরীর যাতে শুকিয়ে কাঠের মতো বা কুঁচকে না যায়, তার জন্য একটা নির্দিষ্ট আর্দ্রতা এবং প্রায় -ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বজায় রাখতে হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আমেরিকার থার্মাল স্যাটেলাইটের প্রবল নজরদারি এড়াতে এই হাইপার কোল্ড স্টোরেজটি চালাতে হয়েছে সম্পূর্ণ মাটির নিচে এবং অত্যন্ত গোপনে সুরক্ষিতভাবে। মৃতদেহ সংরক্ষণের প্রসঙ্গ উঠলেই আমাদের মনে পড়ে ছোটবেলায় পড়া মিশরের ইতিহাসের কথা, পিরামিড এবং মমির কথা। এখনো সেই প্রশ্নটা উঠবে, মিশরের মমির সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো যোগসূত্র আছে কি? থাকলে সেটা কোথায়? আসলে যোগসূত্রটা ধারণাগত, মানে নিথর শরীরকে দীর্ঘদিন টিকিয়ে রাখার ধারণাটি এর যোগসূত্র। তাছাড়া এই দুটোর মধ্যে তফাৎ আকাশ আর পাতাল। প্রযুক্তিতে মমি এবং খামেনেইয়ের শরীর সংরক্ষণ ব্যাপারটা আকাশ পাতাল তফাৎ কেন? মিশরের মমিফিকেশন ছিল ডিহাইড্রেশন বা শুষ্ককরণ বা শুকনো করার একটা পদ্ধতি। সেখানে প্রাচীন মিশরীয়রা ন্যাট্রন লবণ ব্যবহার করে মৃতদেহের ভেতরের সমস্ত জলীয় অংশ সম্পূর্ণ শুকিয়ে ফেলত, যার ফলে মমিগুলো কালো, শক্ত এবং শুকনো চামড়ায় পরিণত হতো। কিন্তু খামেনেইয়ের ক্ষেত্রে যা করা হয়েছে তা একেবারেই এই পদ্ধতি নয়। একে বলা হয় আর্টেরিয়াল এমব্যামিং। এর উদ্দেশ্য শরীরকে শুকনো নয়, বরং শরীরের স্বাভাবিক আর্দ্রতা এবং ত্বকের রং বজায় রেখে এমনভাবে সংরক্ষণ করা যাতে মনে হয় মানুষটি যেন ঘুমিয়ে আছেন। অনেকেই জিজ্ঞাসা করবেন, ইতিহাসে কি এমন ঘটনা আগে ঘটেছে? উত্তরটা আগেই দিয়েছি, হ্যাঁ ঘটেছে। ইসলামী দেশগুলোতে এটা বিরল হলেও আধুনিক রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে মরদেহকে অবিকৃত রাখার বেশ কিছু বিখ্যাত উদাহরণ রয়েছে। যেমন লেনিন। মস্কো রেড স্কোয়ারে লেনিনের মরদেহ আজও 100 বছরেরও বেশি সময় ধরে অবিকৃত অবস্থায় রাখা আছে। রুশ বিজ্ঞানীরাই প্রথম এই আধুনিক এমব্যামিং বিজ্ঞানকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। পরের উদাহরণটা মাও সেতুং। মাও সেতুংয়ের মৃত্যুর পরেও চীনের ক্রায়োজেনিক বিজ্ঞানীরা লেনিনের পদ্ধতি অনুসরণ করেই তার দেহ বেজিংয়ে সংরক্ষণ করে রাখেন। এবং 3 নম্বর, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনি। ইরানের প্রথম সুপ্রিম লিডার খোমিনির মৃত্যুর পরেও তার মরদেহ দাফনের আগে বেশ কিছুদিন সাময়িকভাবে এমবামিং করে রাখা হয়েছিল, যাতে লক্ষ লক্ষ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারে। 2026 সালে এসে খামেনেইয়ের ক্ষেত্রেও ইরান সেই প্রযুক্তিকে আরও আধুনিক স্তরে নিয়ে গেল। কিন্তু এ তো প্রযুক্তির উন্নতি এবং বিজ্ঞানের কথা। ইরানের রেভলিউশনারি গার্ডস কিন্তু বিজ্ঞান এবং যুদ্ধের বাইরেও আরও একটা কাণ্ড করে ফেলেছে।
সেটাও কিন্তু কম কৌতূহলের নয়। 28শে ফেব্রুয়ারির মিসাইল হানায় খামেনেইয়ের মৃত্যুর পরে পাল্টা যুদ্ধের সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই ভাবেনি ইরান। তৎক্ষণাৎ সর্বোচ্চ নেতার মরদেহ উদ্ধারের মতোই চমকপ্রদ তাদের এই সিদ্ধান্ত। ওই সময় তারা সিদ্ধান্ত নিয়ে নেয় মরদেহ সংরক্ষণ করা হবে এবং খামেনেইকেও শ্রদ্ধা জানাতে পারবে সে দেশের মানুষ। কিন্তু এই চরম উত্তেজনা এবং আক্রমণের মুখে কিভাবে সম্ভব হয়েছিল এটা? 28শে ফেব্রুয়ারি রাতে যখন বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র খামেনেইয়ের গোপন আস্তানায় আঘাত হানে, তখন পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। আইআরজিসির রয়েছে একদল দক্ষ রেস্কিউ টিম, যার কথা আমরা কজনই বা জানি। ওই ধ্বংসস্তূপে সাধারণ ফায়ার সার্ভিস বা উদ্ধারকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একটি বিশেষ ইন্টেলিজেন্স এবং মেডিকেল কোর অতি দ্রুত হাইটেক থার্মাল স্ক্যানার ব্যবহার করে খামেনেইয়ের মরদেহটি উদ্ধার করে। কিন্তু কি অবস্থায় ছিল সেই দেহ? তথ্য বলছে বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়লেও খামেনেইয়ের দেহটি মাটির গভীরে একটি সুরক্ষিত কক্ষের নিচে ছিল, তাই দেহটি পুড়ে ছাই হয়ে যায়নি। তবে শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। উদ্ধার করার সাথে সাথেই দেহটি একটি সাঁজোয়া রেফ্রিজারেটেড অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। সেটি নিয়ে যাওয়া হয় তেহরানের মাটির গভীরে তৈরি ইমাম খোমেনি সামরিক হাসপাতালে। আর এরপরেই দেহটি অবিকৃত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যাকে এখন গোটা বিশ্ব বলছে দূরদর্শিতা। উদ্ধারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, অর্থাৎ 1 মার্চের ভোরের আগেই মরদেহ সংরক্ষণের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কে নিয়েছিলেন? এর সহজ উত্তর যা জানা গেছে সেটা হলো, সিদ্ধান্তটি কোনো একক ব্যক্তি নেননি। এটি নিয়েছিল ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক কাউন্সিল, যার নাম কাউন্সিল অব গার্ডিয়ান্স, এবং আইআরজিসির শীর্ষ কমান্ড, যার মূল নেপথ্যের চালিকা শক্তি ছিলেন খামেনেইয়ের পুত্র মুজতবা খামেনেই। এখন তিনি সর্বোচ্চ পদে। এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, তাদের এই দূরদর্শিতা কতটা গভীর ছিল? রাজনৈতিক পরিভাষায় এই সিদ্ধান্ত ছিল চরম দূরদর্শী এবং একই সঙ্গে একটা মাস্টার স্ট্রোক। তারা জানতেন ওই সময় শেষকৃত্যের আয়োজন করলে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনেইয়ের নাম চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন তখন চরম যুদ্ধংদেহী মেজাজে ছিল। তাদের লক্ষ্য ছিল দেশের ভেতরের মানুষদের দিয়ে শাসক বদলের বিক্ষোভ ঘটানো। তাই তৎক্ষণাৎ অন্ত্যেষ্টিক্রিয়া করতে গেলে সেখানে বড় ধরনের হামলার ঝুঁকি ছিল। তাই তারা সিদ্ধান্ত নেন আগে ক্ষমতা এবং সামরিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, আমেরিকার সাথে ব্যাক চ্যানেলে কূটনীতি চলবে, আর সেই অন্তর্বর্তীকালীন সময়ে বিজ্ঞানকে ব্যবহার করে নেতার দেহ অবিকৃত রাখা হবে। এর আগে মাও সেতুং বা লেনিনের কথা বলেছি, কিন্তু তাদের দেহ সংরক্ষণের সঙ্গে খামেনেইয়ের এই দেহ সংরক্ষণের পার্থক্য একেবারে আকাশ পাতাল। এটা একেবারেই অতুলনীয়। কেন? কারণ লেনিন বা মাও সেতুংয়ের বার্ধক্যজনিত কারণে হাসপাতালের বিছানায় মৃত্যু হয়েছিল। তাদের দল আগে থেকেই জানতো তারা মারা যাচ্ছেন এবং রাষ্ট্র সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় ছিল, এবং এই কাজের জন্য একেবারে সমস্ত প্রস্তুতি তারা আগে থেকেই করে রেখেছিল। কিন্তু খামেনেই মারা গেছেন একটা আকস্মিক এবং ভয়াবহ সামরিক বিমান হামলায়, যখন দেশ কার্যত যুদ্ধের মুখে, কোনো প্রস্তুতি নেই। এই অবস্থায় তারা কিন্তু সমস্ত ব্যবস্থা একেবারে সুচারুভাবে করে ফেলেছে। এর উপরে রয়েছে ধর্মীয় বাধ্যবাধকতা। সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট চীন প্রাতিষ্ঠানিকভাবে নাস্তিক রাষ্ট্র, সেখানে ধর্মীয় নিয়মের কোনো বালাই ছিল না। কিন্তু ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামে মৃতদেহ দ্রুত দাফন করা বাধ্যতামূলক। সেই ধর্মীয় অনুশাসনকে একপাশে সরিয়ে রেখে ভূ রাজনৈতিক স্বার্থে 132 দিন দেহটি সংরক্ষণ করা রেভলিউশনারি গার্ডের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় ঝুঁকি ছিল। সবচেয়ে বড় কথা, রাশিয়া বা চীন যখন তাদের নেতাদের দেহ সংরক্ষণ করছিল, তখন তাদের উপর এমন আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ছিল না। ইরান এই কাজটি করেছে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায়, পশ্চিমী প্রযুক্তির সাহায্য ছাড়া,
নিজেদের বিজ্ঞানীদের উপর ভরসা করে। এ ব্যাপারে বিজ্ঞান এবং রাজনীতির বিশিষ্টরা কি বলছেন? ফরেনসিক বিজ্ঞানীদের মতে কোনো যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি দেহকে কেমিক্যাল ব্যালেন্স ঠিক রেখে 132 দিন এমনভাবে টিকিয়ে রাখা প্রায় অকল্পনীয়। চামড়ার রং বা অবয়ব নষ্ট না হয় সেদিকে নজর রাখাটাও খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটা একটা বিস্ময়। বিপর্যয় বা ট্রমার শিকার হওয়া টিস্যু পুনর্গঠনে এবং সংরক্ষণে ইরানি বিজ্ঞানীরা নিঃশব্দে কতটা দক্ষ হয়ে উঠেছেন, এই কাজ থেকে তা স্পষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা বা বলা যায় মিথ আছে যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে ইসরায়েলের সমকক্ষ কেউ নেই। সামরিক বিজ্ঞানে তাদের সেই দর্পচূর্ণ করে দিয়েছে ইরানের মিসাইল। তাদের বহু প্রচারিত আয়রন ডোমের সুরক্ষা ভেঙে তেল আবিবে বিস্ফোরণ ঘটিয়েছে ইরানের মিসাইল। আর বিজ্ঞানের অন্য শাখাতেও তারা কিভাবে এগিয়েছে তার প্রমাণ এখন দেখতে পাচ্ছে গোটা বিশ্ব। এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম। আবারও যেন তুমুল যুদ্ধ বেঁধে গেল আমেরিকা এবং ইরানের মধ্যে। ইরানের ভেতরে ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে ইরান পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৮৫টি টার্গেটে হামলা চালিয়েছে। ইরানের মিসাইল, ইরানের ড্রোন সাই সাই করে উড়ে গিয়েছে বাহরাইনে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে। একের পর এক হামলা চালিয়েছে। কিছুক্ষণ আগেই এই হামলাগুলো চালানো হয়েছে। গতকাল রাতে ইরানের বন্দর আব্বাস, ইরানের সিরিক দ্বীপ এবং ইরানের কাসেম দ্বীপে প্রায় ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল মার্কিন বিমানগুলো এবং সেই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকাকে বলেছে, জোর জবরদস্তির দিন শেষ, আমরা পিছু হটার পাত্র নই। জবরদস্তি এবং ব্ল্যাকমেইল করে কোনো লাভ হবে না। ইরানে হামলার প্রত্যেকটির জবাব দেবে ইরান। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার সর্বশেষ পরিস্থিতি কি সেই বিষয়ে আপডেট তথ্য জানাবো আজকের এই লাইভে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজকে ৮ জুলাই এই মুহূর্তের সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ শুরু করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা দুঃসংবাদ দিয়ে লাইভটা শুরু করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা, স্কোয়াড্রন কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডকে মৃত ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনী। গত ৪ দিন আগে পারস্য উপসাগরে অথবা আরব সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানায়নি আমেরিকা। তবে একজন মিলিটারি অফিসার নিখোঁজ ছিল। ৪ দিন ধরে তন্ন খোঁজ করে খুঁজেও এই মিলিটারি অফিসারের লাশ পায়নি আমেরিকা। শেষ পর্যন্ত তাদের সামরিক কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডকে মৃত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে গতকাল রাতে হঠাৎ করে ইরানের পারস্য উপসাগর তীরবর্তী শহরগুলোতে ব্যাপক হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ড্রোনগুলো, আমেরিকার ফাইটার জেটগুলো ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে সিরিক দ্বীপ এবং আশেপাশের আরো কয়েকটি জায়গায় হামলা চালায়। এই হামলার ছবি এবং ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইরানের বন্দর আব্বাসে হামলার পর আগুন ছড়িয়ে পড়েছে এবং হামলার একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, সেটিও দেখাচ্ছি। আশেপাশে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চলছে, এর মধ্যেই ইরানের বন্দরে হামলা। কেন এই হামলা? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে পরশুদিন ইরান ২টি জাহাজে হামলা চালিয়েছিল। আমরা তুর্কিপিডিয়া থেকেও এই সংবাদটি জানিয়েছিলাম যে হরমুজ প্রণালীতে ইরানের দেখানো পথে
না যে আমেরিকার দেখানো বিকল্প পথ দিয়ে হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করেছিল দুটি জাহাজ। ইরান দফায় দফায় জাহাজগুলোকে সতর্কতা করেছে, তাদেরকে ফিরে আসতে বলেছে, কিন্তু আমেরিকার আস্কারায় এই জাহাজগুলো ফিরে আসেনি। শেষ পর্যন্ত ইরান অ্যাটাক করেছে। তার মধ্যে একটি জাহাজ ছিল কাতারের জাহাজ, কাতারের এলএনজি ট্যাঙ্কার, সেটিও আক্রান্ত হয়েছে। আজকে আমেরিকা বলছে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাব হিসেবে তারা ইরানকে একটা শিক্ষা দিতে এই হামলা চালিয়েছে। তবে ইরান বলছে আমেরিকা 4টি যুদ্ধবিরতির দফা লঙ্ঘন করেছে। 1 নাম্বার, যুদ্ধবিরতিতে কথা ছিল ইরানের দেখানো পথে জাহাজগুলো যাবে, আমেরিকা এটি লঙ্ঘন করছে এবং বিভিন্ন দেশের জাহাজকে উস্কানি দিচ্ছে, আশকারা দিচ্ছে ইরানের পথে না যেয়ে অন্য পথে যাওয়ার জন্য, যাতে ইরানকে কোনো ট্যাক্স দেয়া না হয়, টুল দেয়া না হয়। ইরান যে হিসাব করেছে তাতে প্রত্যেকটি জাহাজ যদি ইরানের দেখানো পথে যায় এবং ইরানকে সার্ভিস চার্জ দেয়, তাহলে বছরে ইরান হরমুজ প্রণালী থেকে $40 বিলিয়ন আদায় করবে। $40 বিলিয়ন। এতে মাথা নষ্ট হয়ে গেছে মার্কিন প্রশাসনের। তারা কোনোভাবেই মানতে পারছে না যে সারা বিশ্বের জাহাজগুলো, আমেরিকান জাহাজগুলো ইরানকে $40 বিলিয়ন দেবে। আবার আমেরিকান জাহাজগুলো যখন, পশ্চিমা জাহাজগুলো যখন ইরানকে ডলার দেবে, তখন বিশেষ সুবিধা পাবে চাইনিজ জাহাজগুলো। ইরান ঘোষণা দিয়েছে চীন আমাদের মিত্র, তাদের ব্যাপারে আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে। এবং ইরানের এই হরমুজ প্রণালীর উপর যে আধিপত্য, সেটাকে খর্ব করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা। তবে এই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। গতকাল রাতে হওয়া হামলার জবাবে আজকে সকাল থেকে ইরান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দেশের ঘাঁটিতে। তার মধ্যে আমেরিকান ঘাঁটি ৫ম নৌবহরের সদর দপ্তর, বাহরাইনে অবস্থিত ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের ড্রোন। এছাড়া বাহরাইনে পোর্ট সালমানে হামলা চালিয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেই সাথে ইরানের আকাশ সীমায় আক্রমণ করতে আসা অন্তত 2টি MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করার ঘোষণা করেছে ইরানের বিপ্লব রক্ষী বাহিনী। অর্থাৎ ইরানের এয়ার ডিফেন্স সক্রিয় হয়ে উঠেছিল এবং তারা 2টি আমেরিকান রিপার ড্রোনকে ভূপাতিত করার ঘোষণা জানিয়েছে। এদিকে যখন ইরানে হামলা চলছে, পাল্টা হামলা চলছে, সেই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছিলেন ইরাকের কারবালা এবং নাজাফ শহরে রয়েছে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনির লাশ, এবং সেখানে ইরাকিদের দ্বারা জানাজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই জানাজা অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। কিন্তু দেশে যখন হামলা শুরু হয়েছে, এই সংবাদ শুনে ইরানের প্রেসিডেন্ট আর দেরি করেননি। তিনি এই যুদ্ধবিধ্বস্ত দেশেই ফেরত এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে ফুটেজ এসেছে, ইরাকের সীমান্ত পার হয়ে ইরানের প্রেসিডেন্টের প্লেনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এই আকাশসীমায় প্রবেশ করার সময় ইরানের যুদ্ধ বিমানগুলো, ফাইটার জেটগুলো এসকর্ট দিয়ে নিয়ে এসেছে ইরানের প্রেসিডেন্টকে। আমাদের কুয়েত থেকে একজন দর্শক কমেন্ট করছেন, এখন পর্যন্ত কুয়েতে আমেরিকান ঘাঁটিতে হামলা চলছে, কুয়েতের টাইম 8:30 সকাল চলছে। আজকে সকাল থেকেই কুয়েতে হামলা শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি কুয়েত এবং বাহরাইনকে টার্গেট করেছে ইরান। ইরান বলেছে আমাদের দেশে হামলার আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং সমুচিত জবাব দেব। সেই দিন শেষ যে ইরানে হামলা চালিয়ে কেউ পার পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে ইরান বলছে তারা আত্মমর্যাদাশীল জাতি, তাদের দেশে হামলা চালালে তারা তার জবাব দিবেই। কিন্তু তারপরও আমেরিকা কাকে খুশি করার জন্য বারবার দফায় দফায় হামলা চালায়। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, আর্জেন্টিনা বনাম মিশর এই খেলা নিয়ে আপনার অভিমত কি?
আমি বিভিন্ন প্রতিবেদনে জানতে পেরেছি এই খেলায় বেশ কিছু অনিয়ম হয়েছে এবং আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে ফিফা। আর্জেন্টিনার জয়লাভে ফিফার প্রেসিডেন্ট এমন আনন্দিত হয়েছে যেন তিনি আর্জেন্টিনারই সাপোর্টার। নিরপেক্ষতা ভাঙার অনেকগুলো অভিযোগ এসেছে। এই বিষয়গুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে। তবে আমি সেই খেলার ম্যাচটি দেখিনি এবং বিশ্বকাপ খেলা নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই। প্রিয় দর্শক, যারা দেরি করে এসেছেন তাদের উদ্দেশ্যে আজকের ব্রেকিং সংবাদগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। গতকাল রাতে ইরানের উপর প্রায় ৮০টি টার্গেটে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার কারণ হিসেবে আমেরিকা বলেছে হরমুজ প্রণালীতে দুটি জাহাজে ইরান হামলা চালিয়েছিল, তার জবাবে এই হামলা। তবে দুটি জাহাজে দুটি হামলার জবাবে ৮০টি হামলা করেছে আমেরিকা। এই হামলাটিকে অতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছে ইরান। তবে শুধু ইরান নিন্দাবাদ জানিয়ে থামেনি, ইরান পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়েছে। ইরানের জবাব চলছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত। আপনারা যখন লাইভে আছেন তখনও ইরান ফায়ার করে চলেছে তাদের মিসাইলগুলো একের পর এক বাহরাইনে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে। ইরানে ৮০টি হামলার জবাবে ইরান ৮৫টি হামলা চালিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী। ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ হুঁশিয়ার করে দিয়েছে যে আমেরিকা জবরদস্তি করে ইরানকে কোনো ধরনের দাবি আদায় করতে পারবে না ইরানের কাছ থেকে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি এবং সালমান বন্দরে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অফিসার নিখোঁজ ছিল, যাকে মৃত ঘোষণা করেছে আমেরিকার নৌবাহিনী। আরব সাগরে আমেরিকার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল ৩ দিন আগে। সেই হেলিকপ্টার বিধ্বস্তের পর সেখানে একজন আমেরিকান অফিসার নিখোঁজ ছিল। মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার স্কোয়াড্রন কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডকে এবার মৃত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে হামলা করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র ২টি রিপার ড্রোন হারিয়েছে। MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের এয়ার ডিফেন্স। যুদ্ধ চলছে এবং যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় আমরা নজর রাখছি। পরবর্তী লাইভে আবারও আপডেট জানাবো। সুদূর ডালিয়া থেকে যোগ দিয়েছেন মইনুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। লালমনিরহাট জেলার ডালিয়া স্কুল থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। ডালিয়া শিশু নিকেতন, সম্ভবত 1992-93 সাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাল্লাহ। দেখা যাক ইরান আমেরিকা যুদ্ধ থামে নাকি এটা আরো বড় আকার নেয়। এখনকার মতো বিদায় নিচ্ছি।